হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সোমস ক্লাসেস দ্য হার্ট অফ লার্নিং। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 ইতিহাসের সাজেশন। তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের ক্লাস 9-এর 90 নম্বরের অ্যানুয়াল পরীক্ষা হয়। তো এই সাজেশন থেকে তোমরা আশা করছি 80 থেকে 85 নম্বর কমন পেয়ে যাবে। আমি যে প্রশ্ন উত্তরগুলো এখানে তোমাদের দেব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 1, 2 এবং 5, 8 পরপর একদম সাজিয়ে আমি তোমাদের সাজেশনটা দেব চ্যাপ্টার ওয়াইজ। তো তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং আমি এমনি হাওয়ায় তোমাদের দিয়ে দিচ্ছি না, যে প্রশ্নগুলো হাওয়াতে তোমাদের বলে দিচ্ছি তেমন নয়। সাজেশনটা করার ক্ষেত্রে আমি বিভিন্ন স্কুলের প্রশ্ন এবং কোয়েশ্চেন ব্রাঞ্চের বিভিন্ন প্রশ্ন দেখেছি এবং সেগুলো থেকে যেগুলো বারবার এসেছে, যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, সেগুলোই তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি। তো অনেক খেটে বানিয়েছি সাজেশনটা, আশা করছি তোমাদের জন্য অনেক উপকার হবে। তো ভিডিওটা তোমরা দেখো এবং তোমরা একটা খাতায় এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেগুলো নোটস করে নাও এবং সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে তৈরি করে নাও এবং রিভিশন করো বারবার। আশা করছি তোমরা পরীক্ষায় 80 থেকে 85 নম্বর এখানে কমন পাবেই পাবে, তার বেশিও পেতে পারো কিন্তু কম পাবে না। তো দেখো ভিডিওটা ভালো করে এবং তোমরা, আমি বলছি তোমরা পরীক্ষার সময় মিলিয়ে নেবে যে তোমাদের আসবেই। তো তখন তোমরা পরীক্ষায় যদি আসে, তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা তখন কমেন্ট করে জানিও যে কত এলো। যদি নাও আসে তাহলেও তোমরা আমাকে জানিও যা আসেনি, কিন্তু বলছি দেখো, ট্রাস্ট করো, আশা করছি আসবে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং সাজেশনটা নোটস করে নাও, তোমাদের জন্য অনেক উপকার হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্লাস 9 ইতিহাসের সাজেশন। তো প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লব, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো একদম চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের ওইখানে নিয়ে এসেছি। ফরাসি বিপ্লব প্রথম চ্যাপ্টার। প্রথমে আমরা আলোচনা করবো 1 নম্বরের প্রশ্ন নিয়ে। 1 নম্বরের কি কি প্রশ্ন এখানে আসতে পারে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি রাষ্ট্র কার উক্তি? আমি রাষ্ট্র কার উক্তি? 2 নম্বর, কাকে প্রজাপতি রাজা বলা হতো? 2 নম্বর, কাকে প্রজাপতি রাজা বলা হতো? 3 নম্বর, ফ্রান্সে কত বছর স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ ছিল? ফ্রান্সে কত বছর স্টেট জেনারেলের অধিবেশন বন্ধ ছিল? এবং সাজেশন গুলো দেওয়ার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যে গুরুত্বের দিক থেকে বা ইম্পর্টেন্টের দিক থেকে আমি এখানে 1, 2, 3, 4টে স্টার দিয়েছি। যেগুলো 4টে করে স্টার আছে সেগুলো জানবো একদম পরীক্ষাতে চলে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4টে স্টার। 3টে স্টার গুলো আসার খুব চান্স আছে, 3টে গুলো ইম্পর্টেন্ট এবং 2টো এবং 1টা গুলো তার থেকে একটু কম ইম্পর্টেন্ট, তবে সেগুলোও করবে তোমরা। 4টে আর 3টেটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টে গুলো পরীক্ষায় চলে এসেছে, একদম একদম তোমরা গিয়ে লিখে দিতে পারো। 4টে গুলো একদম শিওর পরীক্ষায় আসবে। বেশ, যাই হোক। 4 নম্বর প্রশ্ন, কে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন? এটা কারাগার, রাজনৈতিক কারাগার, ঠিক আছে, রাজনৈতিক কারাগার। রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন? কে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন? 5, টেইলি কি? টেইলি কি? 6, ক্যাপিটেশন কি? টেইলি, ক্যাপিটেশন, এগুলো বিভিন্ন রকমের কর। তোমরা যারা 9-এ প্রথম চ্যাপ্টারটা পড়েছো তারা জানবে এগুলো বিভিন্ন রকমের কর, যেগুলো তৃতীয় সম্প্রদায়ের মানুষদেরকে দিতে হতো। গ্যাবেল কি? গ্যাবেল যেমন লবণ কর। টাইথ, টাইথ কি? টাইথ যেমন ধর্মকর। 9, করভি কি? করভি কি? করভি হচ্ছে এক ধরনের বেগার শ্রম দিতে হতো তৃতীয় সম্প্রদায়ের মানুষদের, তো সেটা হচ্ছে করভি। তারপরে আছে স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা? এটা সেই বিভিন্ন দার্শনিকদের অবদান ছিল, সেখানে এটা পেয়ে যাবে। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা? নেক্সট প্রশ্ন। তারপরে হচ্ছে কাঁদিত কি? কাঁদিত কি? 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কে গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাদ বলেছেন? কে গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাদ বলেছেন? 15 নম্বর, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? 16 নম্বর, বিশ্বকোষ গ্রন্থটি রচয়িতা কে? বিশ্বকোষ গ্রন্থটি রচয়িতা কে? গ্রন্থটি কতগুলি খণ্ডে বিভক্ত? তারপর নেক্সট 17 নম্বর, জনগণই রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস উক্তিটি কার? জনগণই রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস উক্তিটি কার? তারপরে হচ্ছে 18 নম্বর কোশ্চেন, ওয়েলথ অফ নেশনস, ওয়েলথ
অফ নেশনস গ্রন্থটি কে লিখেছেন? ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কে লিখেছেন? 19 নম্বর কোশ্চেন, টেনিস কোর্টের শপথ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ইম্পর্টেন্ট, টেনিস কোর্টের শপথ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 20 নম্বর, কত বছর ধরে ফ্রান্সের সংবিধান রচিত হয় এবং ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কত খ্রিস্টাব্দে চালু হয়? কত বছর ধরে ফ্রান্সের সংবিধান রচিত হয় এবং ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কত খ্রিস্টাব্দে চালু হয়? 21 নম্বর প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন হয়? কবে বাস্তিল দুর্গের পতন হয়? 21 নম্বর প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন হয়? 22, টিপু সুলতান ফ্রান্সের কোন দলের সদস্য পদ গ্রহণ করেন? টিপু সুলতান ফ্রান্সের কোন দলের সদস্য পদ গ্রহণ করেন? তো এই প্রশ্নগুলো হচ্ছে সব 1 নম্বরের মানের প্রশ্ন ফরাসি বিপ্লব থেকে। এই 22টা প্রশ্ন, মাত্র 22টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছে এই চ্যাপ্টার থেকে। এর মধ্যে থেকেই তোমাদের এই চ্যাপ্টারের শর্ট প্রশ্ন আসবে। এইবার এই ফরাসি বিপ্লব চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন, মান 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্ন 1 নম্বর হচ্ছে লেতর দা ক্যাসে কাসে কি? লেতর দা কাসে কি? লেতর দা কাসে কি? এটা হচ্ছে একটা বিশেষ ক্ষমতা যার সাহায্যে অভিজাতরা বা প্রথম সম্প্রদায়ের ব্যক্তিরা যে কোনো মানুষকে এখানে বন্দি করে রাখতে পারত। তারপরে হচ্ছে পুরাতন তন্ত্র বলতে কি বোঝো? পুরাতন তন্ত্র বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন। 4, 3টে স্টার আছে দেখো, তাহলে খুব ইম্পর্টেন্ট। তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট কি? তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট কি? তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ডাক্তার, এই সমস্ত বিচার আইনজীবী, এই সমস্ত লোকেরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল। এরাই তৃতীয় সম্প্রদায়, থার্ড এস্টেট। এদের ক্ষমতা প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের থেকে অনেক কম ছিল এবং এদেরকে প্রচুর কর দিতে হতো, আমরা পড়েছি। তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট কি? 4 নম্বর হচ্ছে সাকুলোত কারা। সাকুলোত কারা? সাকুলোত কারা? সাকুলোত হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের আগে শহরের দিকে বিভিন্ন চাল চুলোহীন ভবঘুরের দল ঘুরে বেড়াতো, যাদের কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না, যাযাবরের মতো ঘুরে বেড়াতো, সেই সমস্ত লোকেদের সাকুলোত বলা হতো। সাকুলোত কারা? 3টে স্টার আছে, মানে ইম্পর্টেন্ট। 5 নম্বর হচ্ছে টেনিস কোর্টের শপথ কি? টেনিস কোর্টের শপথ ইম্পর্টেন্ট। টেনিস কোর্টের শপথ হয়েছিল 1789 খ্রিস্টাব্দে 20 জুন। 1789 খ্রিস্টাব্দে 20 জুন। তো কি একটু বলে দিই, 1789 খ্রিস্টাব্দে 20 জুন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখে যে তাদের সভাকক্ষ তালাবন্ধ রয়েছে। সেই সময় তারা মিরাবো এবং অ্যাবেসিয়াস দুজন ব্যক্তির নেতৃত্বে পার্শ্ববর্তী মানে পাশের একটা টেনিস খেলার মাঠে উপস্থিত হয় সমস্ত তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা, এবং তারা শপথ গ্রহণ করে যে যতদিন পর্যন্ত না ফ্রান্সের জন্য একটা সংবিধান তৈরি হবে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে বা একসঙ্গে কাজ করবে। এই যে শপথ, যে যতদিন না তাদের সংবিধান তৈরি হচ্ছে ততদিন একসঙ্গে কাজ করবে, যেহেতু এটা টেনিস কোর্টের মাঠে হয় সেই জন্য এই শপথটাকে বলা হয় টেনিস কোর্টের শপথ। এটাও খুব ইম্পর্টেন্ট, 3টে স্টার আছে, তো ভালো করে করবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তিল দুর্গ কি কিভাবে পতন হয়? বাস্তিল দুর্গ কি কিভাবে পতন হয়? ঠিক আছে, বাস্তিল দুর্গ কি বলো দেখি। এটা ফ্রান্সের একটা বিখ্যাত মানে দুর্গ, যেখানে অভিজাতরা তৃতীয় সম্প্রদায়ের মানুষদের বিনা বিচারে এখানে বন্দী করে রাখতো, এবং এটা খুবই মানে একটা কঠিন জায়গা, মানে যেখানে কাউকে যদি বন্দী করা হয় তার আর বেঁচে ফিরে আসা এখান থেকে সম্ভব ছিল না, এতটাই এটা দুর্বিষহ জায়গা। এটা একটা সমুদ্রের মধ্যে একটা এতই মানে অন্ধকার জায়গা, যেখানে গেলে সে কোনো মানুষই আর সুস্থভাবে ফিরে আসে না, প্রথমত মারা যায়, না হলে পাগল হয়ে যায়, এরকমই ব্যাপার বাস্তিল দুর্গ। 7 নম্বর হচ্ছে জ্যাকোবিন কারা? জ্যাকোবিন হচ্ছে ফরাসি বিপ্লবের দিকে একদল সন্ত্রাসবাদী একটা দল জ্যাকোবিন। রোবসপিয়ার কে ছিলেন? এই সন্ত্রাসবাদী জ্যাকোবিন দলের একজন নেতা ছিলেন রোবসপিয়ার, যারা প্রচুর অভিজাত যাজক এদেরকে হত্যা করেছে। কত খ্রিস্টাব্দে সোরস লুইয়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়? ইম্পর্টেন্ট আছে, 3টে স্টার আছে। বেশ, তো এই প্রশ্নগুলো তোমরা 2 নম্বরের জন্য করবে, এগুলো ইম্পর্টেন্ট, যার মধ্যে 3টে স্টার গুলো আছে সেগুলো খুবই ভালো করে করবে। 5 নম্বরের প্রশ্ন এবার এই চ্যাপ্টার থেকে।
প্রথম হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো। দার্শনিক, বিভিন্ন রকমের দার্শনিকদের কথা আমরা পড়েছিলাম এখানে, রুসো, ভলতেয়ার, মন্তেস্কু, এই সমস্ত বিভিন্ন দার্শনিকদের কথা পড়েছিলাম। সেই সমস্ত দার্শনিকদের কথাগুলোই তোমাদের এখানে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে ফ্রান্সের সন্ত্রাসের শাসন সম্পর্কে লেখো। সন্ত্রাস, এই যে জ্যাকোবিন দল, এরাই সন্ত্রাসের শাসন তৈরি করেছিল, জ্যাকোবিন। তো এই সন্ত্রাসের শাসন সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে, 3টে স্টার আছে। 3 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও, এটাও পড়বে, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের বিবরণ। তো এই প্রশ্নগুলো ফরাসি বিপ্লব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো এবার নেক্সট চ্যাপ্টারে দেখা যায়। নেক্সট চ্যাপ্টার হচ্ছে নেপোলিয়ন, নেপোলিয়ন বোনাপার্ট। বেশ, আমরা জানি যে নেপোলিয়ন একজন বিখ্যাত শাসক ছিলেন, যিনি খুব 52 বছরের জীবনে তিনি প্রচুর অভিযান করেছেন, বিভিন্ন দেশে তিনি আক্রমণ করেছেন, প্রচুর দেশ জয়লাভ করেছেন। তার মানে এতটাই তার ক্ষমতা ছিল যে প্রত্যেকটা দেশের শাসকরা তাকে ভয় পেত। তো সেই নেপোলিয়ন সম্পর্কে আমরা কি কি প্রশ্ন এখানে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনকালীন সময়সীমা উল্লেখ করো, ডাইরেক্টরি শাসনকালীন সময়সীমা উল্লেখ করো। 2 নম্বর, কে কবে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের অবসান করে, ডাইরেক্টরি শাসনের অবসান করে। 3 নম্বর, কে ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থা চালু করেন, নেপোলিয়ন করেন। কে 4 নম্বর, কে বিপ্লবের সন্তান নামে পরিচিত, স্বাভাবিক নেপোলিয়নই হবেন, কে বিপ্লবের সন্তান নামে পরিচিত। 5 নম্বর, কে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেছিলেন, কে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, কে সর্বশক্তিমান প্রথম কনসাল, কে সর্বশক্তিমান প্রথম কনসাল, নেপোলিয়ন। 7 নম্বর, নেপোলিয়ন ফ্রান্সকে কতগুলি ডিপার্টমেন্ট বা প্রদেশে ভাগ করেছিলেন, নেপোলিয়ন ফ্রান্সকে কতগুলি ডিপার্টমেন্ট বা প্রদেশে ভাগ করেছিলেন। 8 নম্বর, কে কবে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন, কে কবে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন। 9 নম্বর, কোন গ্রন্থকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়, কোন গ্রন্থকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়। কোড নেপোলিয়ন বলে একটা গ্রন্থ, সেটাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়। কোড নেপোলিয়নে কতগুলি ধারা ছিল, কোড নেপোলিয়নে কতগুলি ধারা ছিল। তারপরে 11 নম্বর প্রশ্ন, কে মুক্তিদাতা নামে পরিচিত, কে মুক্তিদাতা নামে পরিচিত, নেপোলিয়ন। 12, নেপোলিয়ন কর্তৃক বিভিন্ন শাসকদের উচ্ছেদ ও সেখানে নিজের ভাই তথা আত্মীয়দের প্রতিষ্ঠা সম্পর্কে তোমাদের জানতে হবে। নেপোলিয়ন বিভিন্ন দেশের জয় করে সেখানে তাদের শাসন, সেই সব শাসকদের উচ্ছেদ করে সেখানে তার ভাই বিভিন্ন আত্মীয়দের সেই সিংহাসনে বসিয়েছিলেন। সেই সব কোন দেশে কোন ভাই বা আত্মীয়দের বসিয়েছিল সেই নামগুলো তোমাদের জানতে হবে। 13 নম্বর প্রশ্ন, কে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। 14 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কি, নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কি। 15 নম্বর প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস কার লেখা, ওয়ার অ্যান্ড পিস কার লেখা। 16 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এবং কোন সন্ধির দ্বারা, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এবং কোন সন্ধির দ্বারা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। তো এই প্রশ্নগুলো করবে, যেগুলো স্টার আছে সেগুলো বেশি ভালো করে করবে। চলো এইবার এই নেপোলিয়ন চ্যাপ্টার থেকে 2 নম্বর মানের প্রশ্ন। প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, কোড নেপোলিয়ন কি, কোড নেপোলিয়ন কি, এটা খুব ভালো করে করবে। কোড নেপোলিয়ন হচ্ছে, নেপোলিয়ন একটা আইনের সংক্রান্ত একটা নতুন নিয়ম চালু করেছিল, যেখানে বিভিন্ন রকমের নিয়ম আইন যেগুলোর মধ্যে ছিল সেটাকে কোড নেপোলিয়ন বলা হয়। 2 নম্বর, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, নেপোলিয়ন কি বলা হয়, কারণ নেপোলিয়ন একজন শাসক হওয়া সত্ত্বেও, রাজা হওয়া সত্ত্বেও তিনি বিচার বিভাগকে অনেক সুন্দরভাবে সাজাতে পেরেছিলেন, সেই জন্যই তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। প্রথম জাস্টিনিয়ান হচ্ছে বিচারপতি, আর তিনি তো বিচারপতি ছিলেন না, কিন্তু যেহেতু তিনি একজন রাজা হয়েও বিচার ব্যবস্থাকে সংশোধন করেছিলেন, তাই তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। 3 নম্বর হচ্ছে, নেপোলিয়ন জার্মানির 300টি ছোট দুর্বল রাজ্য ভেঙে কতটি রাজ্যে পরিণত করেন, নেপোলিয়ন জার্মানির 300টি ছোট দুর্বল রাজ্য ভেঙে কয়টি রাজ্যে পরিণত করেন। 4 নম্বর, পোড়ামাটি নীতি কি, পোড়ামাটি নীতি হচ্ছে, নেপোলিয়ন যখন বিভিন্ন দেশে অভিযান করেন, যুদ্ধ করেন, তখন রাশিয়া অভিযানে রাশিয়াতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং রাশিয়ার যে সমস্ত সেনারা ছিল তারাই পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। তো পোড়ামাটি নীতিটা কি, যে রাশিয়ার সেনারা নেপোলিয়নদেরকে রাশিয়ার ভেতরে প্রবেশ করতে দেয়, তারা পিছু হটতে থাকে এবং নেপোলিয়নের সেনারা তাদের পিছু পিছু তাদেরকে ধাওয়া করতে করতে যায় এবং
রাশিয়ার সেনারা কি করে, যখন যায় তখন তারা সেখানকার জলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, বিভিন্ন খাবার জিনিসপত্রে নষ্ট করে দেয়, ব্রিজ গুলোকে ভেঙে দেয়। এইভাবে তারা এমন একটা পরিস্থিতি করে দেয় যাতে করে ওরা আর বেরোতে না পারে। এবং রাশিয়ায় প্রচন্ড ঠান্ডা, এইরকম একটা পরিস্থিতিতে ওখানে গিয়ে নেপোলিয়নের সেনারা একদম চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং তারা বেশিরভাগই মারা যায়। তো এইভাবে রাশিয়া বিনা যুদ্ধেই প্রায় নেপোলিয়নকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। তো এটাই হচ্ছে পোড়ামাটি নীতি, যেটা রাশিয়া নিয়েছিল। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টে স্টার, মানে এটা পরীক্ষায় তোমাদের একদম শিওর চলে এসছে। কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয়? জাতিসমূহের যুদ্ধ বলা হয়। তো নেপোলিয়নকে পরাজিত করার জন্য বিভিন্ন দেশ জোটবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল। তো সেই দেশগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে কোন কোন দেশ, সেই যুদ্ধটাকে জাতিসমূহের যুদ্ধ বলে। তারপরে 6 নম্বর স্পেনীয় খত কি, এটাও করবে। 7 নম্বর 3টে স্টার আছে, মানে খুবই ইম্পর্টেন্ট, 100 দিবসের রাজত্ব। 100 দিবসের রাজত্ব। নেপোলিয়নকে প্রথমবার নির্বাসনে পাঠানোর পর নেপোলিয়ন আবার ফ্রান্সে ফিরে এসেছিলেন এবং তিনি 100 দিনের জন্য রাজত্ব করেছিলেন। সেটাই হচ্ছে 100 দিবসের রাজত্ব। 8 নম্বর, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়? তো এই প্রশ্নগুলো তোমরা 2 নম্বরের জন্য খুব ভালো করে করবে, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন বেশি দিইনি, মাত্র 2টো প্রশ্ন দিয়েছি এখান থেকে। 5 নম্বরের প্রশ্ন, এক কোড নেপোলিয়ন কি, এটা করবে। আর 2 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, 3টে স্টার আছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকরী করেন? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকরী করেন? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা হচ্ছে এটা ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন নিয়েছিল, যে ইংল্যান্ডকে যুদ্ধে হারাতে না পারার কারণে নেপোলিয়ন ঠিক করেছিল যে সমস্ত দেশ নেপোলিয়নের অধীনে আছে সেই সমস্ত দেশকে তিনি বলেছিলেন যে তারা যেন ইংল্যান্ডের কোনো জাহাজকে তাদের বন্দরে আসতে না দেয় এবং ইংল্যান্ডের যাতে কোনো জিনিসপত্র সেই বন্দরে প্রবেশ না করে, যাতে করে ইংল্যান্ডকে আর্থিকভাবে বিপর্যস্ত করা যায়। সেই জন্য তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, ঠিক আছে। তো এটাও পড়বে ভালো করে। আমি জাস্ট একটু সংক্ষেপে যেগুলো বলে দেওয়ার মতো সেগুলো বলে দিচ্ছি, তবে তোমরা এগুলো ভালো করে বাড়িতে পড়বে। বেশ, এইবার হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংঘাত। ঊনবিংশ শতকের ইউরোপ, রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংঘাত। বেশ, তো প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কি? 2 নম্বর হচ্ছে ভিয়েনা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়, এর সভাপতি কে ছিলেন? 3 নম্বর, ভিয়েনা সম্মেলনে বিগ 4 কি? প্রধান 4টে দেশ ছিল, তো সেই বিগ 4 কি? 4 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি কয়টি ও কি কি? 3টে নীতি ছিল সম্ভবত, ভিয়েনা সম্মেলনের 3টে নীতি ছিল। তো সেগুলো পড়বে, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি আর শক্তি সাম্য নীতি, এই 3টে নীতি ছিল, তো এইগুলো তোমরা পড়বে। 5 নম্বর, মেটার্নিক কোথাকার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন? মেটার্নিক কোথাকার, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক। মেটার্নিক কোথাকার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন? 6 নম্বর, পুরাতন তন্ত্র টিকিয়ে রাখার প্রধান উদ্যোগ কে ছিলেন? পুরাতন তন্ত্র টিকিয়ে রাখার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ওই ইয়ে ছিলেন, ওই তোমার মেটার্নিক। 7, ইউরোপের রক্ষণশীলতার জনক কে? মেটার্নিক। 8, মেটার্নিক যুগ বলতে কি বোঝো? মেটার্নিক যুগ বলতে কি বোঝো? এটা এখানে 1 এবং 2 নম্বর প্রশ্ন আছে, ঠিক আছে। এটা মেটার্নিক যুগ, এটা 2 নম্বরের প্রশ্ন। মেটার্নিক ব্যবস্থা কি? এটা 2 নম্বর। মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? এটাও 2 নম্বরের প্রশ্ন। মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? 2 নম্বরের প্রশ্ন। জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? 11 নম্বর প্রশ্ন। অষ্টাদশ লুই ফ্রান্সে কি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? 12 নম্বর। অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? 13, পলিগনাক কার প্রধানমন্ত্রী ছিলেন? 14 নম্বর প্রশ্ন। জুলাই বিপ্লবের ফলে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? 15 নম্বর। জুলাই বিপ্লবের কয়েকটি কারণ লেখো। এটা 2 নম্বরও দিতে পারে এবং 5 নম্বরও দিতে পারে, ঠিক আছে। তো 2 নম্বর এবং 5 নম্বর দুটোতেই দিতে পারে। জুলাই বিপ্লবের কয়েকটি কারণ লেখো, যদিও এটা 1-2 আছে তবু এটা 2 বা 5 বই দিতে পারে, তো 2 নম্বরের জন্য তোমরা অবশ্যই করবে। জুলাই বিপ্লবের কয়েকটি কারণ, দেখো ইম্পর্টেন্ট আছে, 3টে স্টার আছে। জুলাই বিপ্লবের কয়েকটি কারণ। নেক্সট হচ্ছে জুলাই রাজতন্ত্র কি? তারপরে 17, ফেব্রুয়ারি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? তারপর নেক্সট 18 নম্বর প্রশ্ন। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
19 নম্বর প্রশ্ন, ফ্রান্সে কবে কার নেতৃত্বে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সে কবে কার নেতৃত্বে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? তারপর 20 নম্বর প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়? এটাও 2 নম্বরের প্রশ্ন। 1848 কে কেন বিপ্লবের বছর বলা হয়? এটাও তোমরা করবে। 1848 কে কেন বিপ্লবের বছর বলা হয়? 21, রিসজিমেন্টো কথার অর্থ কি? রিসজিমেন্টো কথার অর্থ কি? 22, ইতালির একটি গুপ্ত সমিতির নাম লেখো। ইতালির একটি গুপ্ত সমিতির নাম লেখো। ইতালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন? ইতালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন? এটা হচ্ছে জোসেফ ম্যাৎসিনি। ইতালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন? কে কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্য ইতালি দল প্রতিষ্ঠা করেন? জোসেফ ম্যাৎসিনি প্রতিষ্ঠা করেন। কে কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্য ইতালি দল প্রতিষ্ঠিত করেন? ম্যাৎসিনি কে ছিলেন? 2 নম্বরের প্রশ্নটা। ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলে? এটা বলছে কাউন্ট ক্যাভুর কে। কাউন্ট ক্যাভুর কে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলে। কনফেডারেশন অফ দি রাইন কি? 3টে স্টার আছে, ইম্পর্টেন্ট। কনফেডারেশন অফ দি রাইন কি? 4 নম্বর। জোলভেরাইন কি? 4টে স্টার আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জোলভেরাইন কি? 29, বিসমার্ক কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন? বিসমার্ক কে ছিলেন? 2 নম্বরের প্রশ্ন। রক্ত লৌহনীতি কি? 3টে স্টার আছে, ইম্পর্টেন্ট। রক্ত লৌহনীতি কি? 3টে স্টার, 2 নম্বরের প্রশ্ন। কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার হন? তারপরের প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন, কোন দেশকে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? তুরস্ককে বলা হয়। তুরস্ক বলে একটা দেশ, তাকে রুগ্ন মানুষ বলা হয় ইউরোপের। 34, হেটাইরিয়া ফিলিকে কি? হেটাইরিয়া ফিলিকে কি? 34। 35 নম্বর প্রশ্ন, ক্রিমিয়া যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ক্রিমিয়া যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 36, কে কত খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন? 3টে স্টার আছে, ইম্পর্টেন্ট আছে। কে কত খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন? 37, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? সম্ভবত দ্বিতীয় উইলিয়াম হবে আর কি, তবু একবার দেখে নিও কাকে কেন মুক্তিদাতা জার বলে। 38 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বরের প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলে? 38, মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র কে কত খ্রিস্টাব্দে স্বাক্ষর করে? 2 নম্বরের প্রশ্ন। মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র কে কত খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন? 2 নম্বরের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে, 3টে এবং 4টে স্টার গুলো পরীক্ষায় চলে এসেছে, একদম তোমরা সেভাবে করবে। 8 নম্বরের প্রশ্ন একটা এখান থেকে আছে, জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান। জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের ভূমিকা লেখো। এটা তোমরা করবে, জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান। তো এটা এই চ্যাপ্টার থেকে করবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। এই চ্যাপ্টার থেকে মাত্র বড় প্রশ্ন একটাই দিয়েছি, এটা 8 নম্বরে আসতে পারে, তবে এটা খুব ইম্পর্টেন্ট নয় বিসমার্কের অবদানটা, তবে তোমরা করে রাখবে। বেশ, এবার 4 নম্বর চ্যাপ্টার, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। শিল্প বিপ্লব মানে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, কলকারখানার মাধ্যমে শিল্পের একটা ব্যাপক উন্নতি হয়েছিল। প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে, তো সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। ইংল্যান্ডে হয় এবং পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশগুলোতে শুরু হয়। তো এই যে শিল্পের একটা ব্যাপক উন্নতি, আগে যেখানে বিভিন্ন কুটির শিল্প, বিভিন্ন হস্তশিল্প এই সমস্ত গুলো হতো, সেই জায়গায় এই শিল্প বিপ্লবের পর বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কারখানায় প্রচুর পরিমাণে উৎপাদন হতে থাকে এবং আরো ভালো উন্নত মানের জিনিস উৎপাদন হতে থাকে। সেই যে পরিবর্তন শিল্পের, এটাই হচ্ছে শিল্প বিপ্লব। শুরু হয়েছিল ইংল্যান্ডে। বেশ, এবার এখান থেকে 1 এবং 2 নম্বর প্রশ্ন কি আছে, কে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কথাটি ব্যবহার করেন? অগুস্ট ব্লকি বলে একজন ব্যক্তি। কে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন? কোথায় প্রথম শিল্প বিপ্লব হয়? বললাম ইংল্যান্ডে হয়েছিল। 3 নম্বর, শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন, বিভিন্ন রকমের যন্ত্র উদ্ভাবন, ফ্লাইং স্যাটেল, তারপর উড়ন্ত মাকু, তারপরে স্টিম ইঞ্জিন, তারপরে তোমার পিচের রাস্তা, বাষ্পীয় পথ, এই সমস্ত বিভিন্ন রকমের জিনিসপত্র আবিষ্কার হয়। সেই জিনিসপত্র, সেই গুলোর নাম এবং কে আবিষ্কার করেছেন, কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন, সেইগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 4 নম্বর, ফ্যাক্টরি প্রথা কি? ফ্যাক্টরি প্রথা দেখো, এটা কতটা, 1 2 3 4 5টা স্টার আছে, মানে এটা তো চলে এসেছে, একদম পরীক্ষায় চলে এসেছে, চোখ বুজে গিয়ে লিখে দিতে পারো তোমরা। ফ্যাক্টরি প্রথা কি? ফ্যাক্টরি প্রথা হচ্ছে এই যে শিল্প বিপ্লবের ফলে যে ফ্যাক্টরির মাধ্যমে, কলকারখানার মাধ্যমে যে জিনিসপত্র তৈরি হওয়া শুরু হয়, সেটাই হচ্ছে ফ্যাক্টরি প্রথা। 5 নম্বর, ঘেটো কি? ইম্পর্টেন্ট।
প্রথম বা আদি পর্বের কয়েকজন সমাজতন্ত্রী নেতার নাম লেখো। প্রথম বা আদি পর্বের কয়েকজন সমাজতন্ত্রী নেতার নাম লেখো। 7 কাদের ইউটোপিয়া সমাজতন্ত্রী বলেছেন? কাদের ইউটোপিয়া সমাজতন্ত্রী বলেছেন? বেশ। 8 নম্বর, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলে? ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলে? ঠিক আছে, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে কে পরিচিত? 9 নম্বর, কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন? কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন? 10 নম্বর, আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে? আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে? 12 নম্বর, কার্ল মার্কস প্রচারিত মতবাদ কি নামে পরিচিত? মার্ক্সবাদ। কার্ল বা কমিউনিস্টবাদ। মার্ক্সবাদ প্রচারিত মতবাদ কি নামে পরিচিত? 13 নম্বর, সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থটি কে লিখেছেন? সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থটি কে লিখেছেন? 14 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে কোথায় কোথায় উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল? ইংল্যান্ড কোথায় কোথায়? ইংল্যান্ড যেমন একটা ভারতে উপনিবেশ তৈরি করেছিল, আরো বিভিন্ন দেশে তৈরি করেছিল, আফ্রিকার বিভিন্ন দেশ, তো ভারতই ছিল ইংল্যান্ডের একটা উপনিবেশ। ঠিক আছে, উপনিবেশ মানে কোনো দেশ যদি কোনো দেশকে দখল করে রাখে, সেই দেশটা হচ্ছে যে দেশ কে দখল করেছে সেটা তার উপনিবেশ। যেমন ইংল্যান্ডের উপনিবেশ ছিল ভারত। 15, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হচ্ছে আফ্রিকা। আফ্রিকা বহুদিন পর্যন্ত কোনো শিক্ষার সভ্যতার আলো পৌঁছায়নি, সেই কারণে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ইউরোপের কোন বণিক সম্প্রদায় প্রথম ভারতে এসেছিলেন? ইউরোপের কোন বণিক সম্প্রদায় প্রথম ভারতে এসেছিল? ব্রিটিশ। নেক্সট প্রশ্ন 17 নম্বর, ব্রিটিশ কোম্পানি ভারতে আধিপত্য বিস্তার করেছিল? এটা তোমরা জানো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। সুয়েজ খাল কত খ্রিস্টাব্দে সম্পন্ন হয়? সুয়েজ খাল এর মাধ্যমে কি সুবিধা হয়? এটাও 2 নম্বরের প্রশ্ন। সুয়েজ খাল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, সম্পন্ন হয়, এবং এর মাধ্যমে কি সুবিধা হয়? 19 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? 1853 খ্রিস্টাব্দে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা হয়? ভারত ও ইংল্যান্ডের মধ্যে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা যোগাযোগ হয়, টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে? 20 নম্বর, প্রথম ইঙ্গো চীন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রথম ইঙ্গো চীন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 21, নানকিং এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? নানকিং এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 22, প্রথম বিশ্বযুদ্ধের বিবদমান পক্ষগুলির নাম লেখো। প্রথম বিশ্বযুদ্ধে দুটো পক্ষ ছিল, একটা হচ্ছে মিত্রপক্ষ আর একটা অক্ষপক্ষ। মিত্রপক্ষ অক্ষপক্ষ দুটো পক্ষ ছিল। মিত্রপক্ষের মধ্যে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা, এগুলো ছিল। আর অক্ষপক্ষের মধ্যে ছিল জার্মান, ইটালি, জাপান, এইগুলো, এই সমস্ত দেশগুলো ছিল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মিত্রপক্ষ আর অক্ষপক্ষ। বেশ, তো এটা তোমরা পড়বে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিবদমান পক্ষগুলির নাম লেখো। তো এইগুলো 23, সেরাজেভোর হত্যাকাণ্ড কি? সেরাজেভোর হত্যাকাণ্ড কি? এটা পড়বে, এটা 3টে স্টার আছে, সেরাজেভোর হত্যাকাণ্ড, তো এটা ইম্পর্টেন্ট। বেশ, এগুলো পড়লে। 5 নম্বর এবং 8 নম্বরে একটাই প্রশ্ন আছে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল কেন? এই প্রশ্নটা তোমরা পড়বে ভালো করে। 3টে স্টার আছে মানে এটা ইম্পর্টেন্ট আছে, 3টে স্টার মানে এটা ইম্পর্টেন্ট। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল কেন? এটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে পড়বে। ঠিক আছে, বেশ, চলো এবার নেক্সট চ্যাপ্টার, 20 শতকে ইউরোপ। 20 শতকে ইউরোপ, এখান থেকে কি কি চ্যাপ্টার আছে, প্রশ্ন আছে। 1 ও 2 নম্বরের প্রশ্ন প্রথম। 20 শতকের ইউরোপ, জারতন্ত্র বলতে কি বোঝো? রাশিয়ার জারতন্ত্র। 2 নম্বর, রাশিয়ার কোন বংশের রাজার নাম জার? কোন বংশের রাজারা জার উপাধি গ্রহণ করতে? রাশিয়ার কোন বংশের রাজারা জার উপাধি গ্রহণ করতে? আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? 3টে স্টার আছে, ইম্পর্টেন্ট। আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? 4 নম্বর, কত খ্রিস্টাব্দে কার আমলে জারতন্ত্রের অবসান হয়? কত খ্রিস্টাব্দে কার আমলে জারতন্ত্রের অবসান হয়? 5, জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রীর নাম কি? জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রীর নাম কি? জারিনা আলেকজান্দ্রা। মীর কি? তারপরে প্রশ্ন হচ্ছে কুলিক শ্রেণী কি? 8, নারদ কথার অর্থ কি? নারদ কথার অর্থ কি?
নয়। নারদনিক কথার অর্থ কি? নারদ 3টে স্টার, নারদনিক 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নারদ কথার অর্থ কি? নারদনিক কথার অর্থ কি? 10। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টে স্টার আছে। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন, 4টে স্টার, ইম্পর্টেন্ট। প্রাভোদা কি? প্রাভোদা। 12 নম্বর প্রশ্ন, রাশিয়ার কত খ্রিস্টাব্দে কোন জারের আমলে বলশেভিক বা নভেম্বর বিপ্লব ঘটে? রাশিয়ায় কত খ্রিস্টাব্দে কোন জারের আমলে বলশেভিক বা নভেম্বর বিপ্লব ঘটে? 13 নম্বর প্রশ্ন, জার দ্বিতীয় নিকোলাস কবে পদত্যাগ করেন? জার দ্বিতীয় নিকোলাস কবে পদত্যাগ করেন? 14 নম্বর, কে কবে এপ্রিল থিসিস প্রকাশ করেন? কে কবে এপ্রিল থিসিস প্রকাশ করেন? 15 নম্বর, 3টে স্টার, কে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান? লেনিন। কে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান? লেনিন। কে কত খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন? নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। কে কত খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন? 17 নম্বর, বলশেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? বলশেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? ঠিক আছে। 15 নম্বর, 18 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি? বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি এবং এর প্রতিষ্ঠাতা কে? বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি এবং এর প্রতিষ্ঠাতা কে? 19, সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? 20 নম্বর, কে কবে 14 দফা নীতি ঘোষণা করেন? কে কবে 14 দফা নীতি ঘোষণা করেন? 21 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়? 22 নম্বর, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির উপর কি পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চাপানো হয়? ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির উপর কি পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চাপানো হয়? প্রথম বিশ্বযুদ্ধের পর হয়েছিল ভার্সাই সন্ধি এগুলো। 23 নম্বর, হুবার মোরাটোরিয়াম বা হুবার স্থগিতকরণ কি? হুবার মোরাটোরিয়াম বা হুবার স্থগিতকরণ, এটা প্রথম বিশ্বযুদ্ধের পর হয়। 24, মুসোলিনি কে ছিলেন? মুসোলিনি কে ছিলেন? এটা 2 নম্বরের প্রশ্ন। তারপরে হুবার মোরাটোরিয়াম 2 নম্বর প্রশ্ন। বেশ, কে কবে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন? 2 নম্বর প্রশ্ন। কে কবে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন? 2 নম্বর প্রশ্ন। ফ্যাসিস্ট দলের প্রতীক কি ছিল? ফ্যাসিস্ট দলের প্রতীক কি ছিল? 27 নম্বর প্রশ্ন, ব্ল্যাক শার্ট বাহিনী কে গঠন করেন? ব্ল্যাক শার্ট বাহিনী কে গঠন করেছিলেন? নেক্সট, মুসোলিনি কি উপাধি ধারণ করেছিলেন? মুসোলিনি। 23 নম্বর, হিটলার কে ছিলেন? হিটলার কে ছিলেন? ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন। তারপরে, নাৎসি দলের পুরো নাম কি? নাৎসি দলের পুরো নাম কি? 31, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? মাইন ক্যাম্প। হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? 32 নম্বর, নাৎসি দলের বাইবেল বলতে কি বোঝো? নাৎসি দলের বাইবেল বলতে কি বোঝো? তারপরে, মাইন ক্যাম্প গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং গ্রন্থটি, এটা 2 নম্বর, গ্রন্থটি কত পৃষ্ঠার? এটাও 2 নম্বর। মাইন ক্যাম্প গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং গ্রন্থটি কত পৃষ্ঠার? তারপর হচ্ছে গেস্টাপো কি? 2 নম্বরের প্রশ্ন। তোমরা গেস্টাপো পড়েছো, গুপ্ত পুলিশ বাহিনী হিটলারের, এটা তোমরা বাংলাতে সেই স্বর্ণপর্ণী যে চ্যাপ্টারটা আছে সেখানেও গল্পতে তোমরা পড়েছো। হিটলার কি উপাধি নিয়েছিলেন? তো এই প্রশ্নগুলো পড়বে, আর তোমরা এগুলো স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে লিখতে, পরবর্তীকালে স্ক্রিনশট নিয়ে নিও ওগুলো। বেশ, তারপরে 1929-এর মহামন্দার কারণগুলি কি? 1929-এর মহামন্দা, প্রথম বিশ্বযুদ্ধের পর মহামন্দা দেখা দিয়েছিল, মানে অর্থনৈতিক একটা সংকট বিশেষ করে আমেরিকাতে শুরু হয়েছে, দেখা দিয়েছিল। তো সেটা হচ্ছে মহামন্দা, আর্থিক দিক থেকে একটা সংকট, সেটাই মহামন্দা 1929-এ হয়েছিল। বেশ, তো এই প্রশ্নগুলো পড়বে, এটা 5 নম্বরের মহামন্দাটা। ঠিক আছে, এইবার এই চ্যাপ্টারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এইটা তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য এই চ্যাপ্টারটাই 4টে স্টার দিয়েছি। এই চ্যাপ্টারের সব প্রশ্ন তোমাদের যেগুলো দিচ্ছি সেগুলো খুব ভালো করে তোমরা করবে, এই চ্যাপ্টারটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একদম মানে দারুণ ইম্পর্টেন্ট। বেশ, তো চলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম এবং দ্বিতীয়। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 19, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ করো, ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রধান এক নায়কতান্ত্রিক শাসকদের নাম লেখো।
প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে কিছু একনায়কতান্ত্রিক শাসক আছে যে তারাই সেরা, তারাই গোটা পৃথিবীকে দখল করতে আগে শাসন করার তাদের ইচ্ছা প্রকাশ করে, যেমন হিটলার, মুসোলিনি, জেনারেল ফ্রাঙ্কো, এই সমস্ত বিভিন্ন নেতারা একনায়কতান্ত্রিক শাসক, মানে তারা তাদের কথাটাই শেষ কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বে কোন দুটি জোট বিভক্ত? এখানেও মিত্র শক্তি এবং অক্ষ শক্তি দুটো জোট। হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন? 5 নম্বর অপারেশন বারবারোসা কি? 6 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দুটি দেশ মিত্রপক্ষে যোগদান করে? ইম্পর্টেন্ট আছে, 2 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দুটি দেশ মিত্রপক্ষে যোগদান করে? 7 নম্বর হচ্ছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি? রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি? 8 নম্বর ইঙ্গো ফরাসি শক্তির তোষণ নীতি বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট, দেখো 3টে স্টার আছে। ইঙ্গো ফরাসি শক্তির তোষণ নীতি, তো ইঙ্গো ফরাসি শক্তির তোষণ নীতি হচ্ছে যখন এই সমস্ত একনায়কতান্ত্রিক শাসকগুলো হিটলার, মুসোলিনি, তারপরে জেনারেল ফ্রাঙ্কো, এরা যখন বিভিন্ন দেশগুলোকে তারা আক্রমণ করে দখল করছিল, তখন এই ইংল্যান্ড এবং ফ্রান্স তাদেরকে আটকানোর কোনো রকমের ব্যবস্থা করেনি। ফলে তাদের কি হয়, তারা তাদের এই অ্যাগ্রেসিভ মনোভাব, তাদের এই আক্রমণাত্মক মনোভাবটা আরো বেড়ে যায় এবং তারা তখন তাদেরকে পরবর্তীকালে সে কারণে আটকানো সম্ভব হয়নি এবং তার জন্য যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। তো এটাও একটা কারণ যে ইংল্যান্ড এবং ফ্রান্স প্রথম দিকেই যদি এই সমস্ত শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতো বা আটকে দিত, তাহলে হয়তো এরা এত ক্ষমতা পেত না। বেশ, এই তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? এটা 5 নম্বরের প্রশ্নতেও থাকতে পারে, 1 বা 2 আছে কিন্তু 5 নম্বরের জন্য হতে পারে। এই তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? দায়িত্ব ছিলই অনেকটা, কারণ এরা যদি প্রথমেই এদেরকে আটকে দেওয়া যেত তাহলে এতটা এদের ক্ষমতা বাড়তো না। বেশ, 9 নম্বর কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়? 10 ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা প্রথম দিকে কিন্তু যোগ দেয়নি। তারা কি করেছিল, তারা দেখেছিল যুদ্ধ করলেই তো অনেক ক্ষতি, তারা ব্যবসা বাণিজ্য করে নিয়েছিল, তারা বিভিন্ন দেশকে মিত্রপক্ষের বিভিন্ন দেশকে অস্ত্র শস্ত্র বিক্রি করেছিল, সেইটাই হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। তো এইটাই। কারা কবে পার্ল হারবারের নৌঘাঁটি ধ্বংস করে? আমেরিকা যুদ্ধ করতে চায়নি, কিন্তু জাপান বোকার মতো আমেরিকার বিভিন্ন নৌঘাঁটিগুলোকে বোমা ফেলতে থাকে। তো ফলে আমেরিকা এই পার্ল হারবার নৌঘাঁটি আমেরিকাতে, তো আমেরিকা রেগে যায় এবং তারা মিত্রপক্ষে যোগ দিয়ে দেয় এবং তার ফলে অক্ষ শক্তির পক্ষে জেতা একদম অসম্ভব হয়ে পড়ে। আমেরিকার প্রচুর শক্তি ছিল, প্রচুর অস্ত্র শস্ত্র ছিল, তো এবং পরবর্তীকালে আমেরিকা এই জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল দুটো জায়গায়, হিরোশিমা আর নাগাসাকিতে। বেশ, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়? এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এই জাপান তাদের পার্ল হারবার নৌঘাঁটিতে বোমা ফেলে। ডি ডে বা মুক্তি দিবস কি? 14 নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়? দুটো জায়গায় হয়, হিরোশিমা আর নাগাসাকিতে, দুটো জায়গায় হয়। উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? আর হিরোশিমা নাগাসাকিতে ফ্যাটম্যান আর লিটল বয় দুটো পারমাণবিক বোমা ফেলা হয়। দুটো নাম, একটা নাম ফ্যাটম্যান, একটা লিটল বয়। বেশ, যাই হোক, উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? ঠান্ডা লড়াই কি? এটা খুবই ইম্পর্টেন্ট। ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াই কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা রাশিয়ার মধ্যে যুদ্ধ হয় না, কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি বজায় থাকে, সেটাই হচ্ছে ঠান্ডা লড়াই। ডাইরেক্ট যুদ্ধ নয়, কিন্তু একটা নিজেদের মধ্যে রেসারেসি থাকে, দুজনাই নিজেদের অস্ত্র শস্ত্র নিজেদের ক্ষমতা বাড়াতে থাকে। 18 উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য। উগ্র জাতীয়তাবাদ মানে নিজের জাতিকে শ্রেষ্ঠ বলা, যে আমি হিন্দু আমি সেরা, আমি মুসলিম আমি সেরা, এটাই হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এতে করে কি হয়, যুদ্ধ হয়। আচ্ছা, তো উগ্র জাতীয়তাবাদের ঠিক বিপরীত হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। উগ্র জাতীয়তাবাদের ঠিক বিপরীত হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। তো আন্তর্জাতিকতাবাদ তাহলে কি? উগ্র জাতীয়তাবাদে যেমন বিভিন্ন জাতির মধ্যে একটা রেসারেসি একটা ইত্যাদি সৃষ্টি করে, আন্তর্জাতিকতাবাদে ঠিক বিপরীত, অর্থাৎ বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা মনোভাবের সৃষ্টি হয়, বিভিন্ন দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হয়। এখানে নিজেদের জাতির যে শ্রেষ্ঠত্ব সেটা নিয়ে তারা বেশি অন্যের থেকে শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ করতে চায় না। এখানে বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা মনোভাবের সৃষ্টি হয়, যেটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করে। তো সেটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর মার্শাল পরিকল্পনা কি? মার্শাল পরিকল্পনা
তারপরে নেক্সট 20 নম্বর প্রশ্ন, ন্যাটো কি? 21 ওয়ারস চুক্তি কি? ওয়ারস চুক্তি কি? তো এই প্রশ্নগুলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ এটা 2 নম্বরের থাকবে। মার্শাল পরিকল্পনাও 2 নম্বরে। ন্যাটো কি? এটাও 2 নম্বরে। ওয়ারস চুক্তি কি? এটাও 2 নম্বরে। ওকে, চলো এবার নেক্সট দেখি কি আছে। এরপর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর হচ্ছে ভার্সাই সন্ধি কি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এই সন্ধি কতটা দায়ী ছিল? ভার্সাই সন্ধি 1919 খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই সন্ধিটা অনেকটা একতরফা ছিল। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ এবং অক্ষপক্ষ মধ্যে হয় এবং মিত্রপক্ষ এই প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। তো জয়লাভ করার পর তারা অক্ষপক্ষের মধ্যে জার্মানের উপর বেশিরভাগ দোষ চাপিয়ে দেয়, যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য বেশি দায়ী হচ্ছে জার্মান, এবং তার উপরে বিভিন্ন রকমের ক্ষতিপূরণ, তাদের বিভিন্ন অঞ্চলকে নিয়ে নেওয়া ইত্যাদির মাধ্যমে জার্মানকে একদম দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই কারণেই এই ভার্সাই সন্ধিটা ছিল ত্রুটিপূর্ণ, যেখানে দুটো পক্ষই যুদ্ধ করেছে, সেখানে একটা দেশকে যদি বেশি সমস্ত দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে অসন্তুষ্ট হবে, এবং যার ফলে পরবর্তীকালে জার্মানের দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অন্যতম ভূমিকা পালন করেছে, যে তাদের এইরকম একতরফা বিচার চাপিয়ে দেওয়ার জন্য। তো এটা অনেকটাই দায়ী ছিল তাই ভার্সাই সন্ধি, যেটা 1919 খ্রিস্টাব্দে হয়েছিল। বেশ, যাই হোক। 8 নম্বরের প্রশ্ন, এখান থেকে একটা আসবেই, এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবেই, তোমরা একদম লিখে নাও এবং মিলিয়ে নেবে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবেই। প্রথম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি সম্পর্কে লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিভিন্ন কারণ রয়েছে সেই কারণগুলো সম্পর্কে লিখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাব আলোচনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করবে। এই দুটো তোমাদের পরীক্ষাতে একটাই 8 নম্বরের প্রশ্ন থাকবে, একটাই 8 নম্বরের প্রশ্ন থাকবে। তো তোমরা যদি খুব কমও পড়তে যাও, তাহলে এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ো, তাহলেই তোমাদের একটা প্রশ্ন কমন চলে আসবে। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কমন আসবেই আসবে। তো তোমরা এই দুটো খুব ভালোভাবে পড়বে। ওকে, বেশ। তো এই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চ্যাপ্টার। এরপরে লাস্ট চ্যাপ্টার, জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। বেশ, তো জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল, এবং সম্মিলিত জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল। ঠিক আছে, দুটোই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তৈরি, একটা প্রথম বিশ্বযুদ্ধের পর, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। বেশ, এবার চলো কি প্রশ্ন আছে দেখি। প্রথমে 1 এবং 2 নম্বরের প্রশ্ন, জাতিসংঘ কেন প্রতিষ্ঠা হয়? 2 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট। দেখো 3টে স্টার আছে। তারপর আছে 14 দফার কোন শর্তে জাতিসংঘের কথা বলা হয়েছে? এটাও ইম্পর্টেন্ট। কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন? 3 নম্বর প্রশ্ন, কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন? ইম্পর্টেন্ট। জাতিসংঘের জনক কাকে বলা হয়? জাতিসংঘের জনক উড্রো উইলসনকে বলা হয়। কবে লীগের চুক্তিপত্রটি গৃহীত হয়? কবে লীগের চুক্তিপত্রটি গৃহীত হয়? জাতিসংঘের প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? জাতিসংঘের প্রতিষ্ঠা হয় 1919 খ্রিস্টাব্দে। জাতিসংঘের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে বসে? ইম্পর্টেন্ট। জাতিসংঘ কয় প্রকার সদস্য ছিল? জাতিসংঘে কয় প্রকার সদস্য ছিল এবং কি কি? জাতিসংঘে কয় প্রকার সদস্য ছিল এবং কি কি? 8 নম্বরের প্রশ্ন। 9, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? 10 নম্বর, জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল? জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল? নেক্সট, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নেক্সট 12 নম্বর, জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা বিচারালয়ের প্রধান কার্যালয়, আর এটা শ্রমিক সংস্থার প্রধান কার্যালয়। নেক্সট 13 নম্বর, জাতিসংঘের কটি সদর দপ্তর ছিল এবং কি কি? জাতিসংঘের কটি সদর দপ্তর ছিল এবং কি কি? 14 নম্বর, জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্য সংখ্যা কত ছিল? জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্য সংখ্যা কত ছিল? 16, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্য কত ছিল? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাতিসংঘের সদস্য কত ছিল? তো এই প্রশ্নগুলো জাতিসংঘ থেকে, এই 16টা প্রশ্ন। এইবার জাতিসংঘ থেকে 5 নম্বরের প্রশ্ন। জাতিসংঘের 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের লক্ষ্য বা উদ্দেশ্য কি কি ছিল? লক্ষ্য বা উদ্দেশ্য,
এবং 2 নম্বর হচ্ছে জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি কি। এই দুটো খুব ইম্পর্টেন্ট, 3টে করে স্টার আছে, এই দুটো ইম্পর্টেন্ট। তো এই দুটো তোমরা খুব ভালো করে করবে। জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং জাতিসংঘের ব্যর্থতার কারণ। তো এই জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই চ্যাপ্টারটা থেকেও তোমাদের এই অ্যানুয়াল পরীক্ষায় অনেক প্রশ্ন থাকবে। এই চ্যাপ্টারটা থেকেও মিনিমাম তোমাদের 20 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে, 20 নম্বর প্রায় থাকবে এই চ্যাপ্টার থেকে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এই সম্মিলিত জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই দুটো চ্যাপ্টার তোমরা করো, এই দুটো চ্যাপ্টার থেকেই কম বেশি তোমাদের প্রায় 40 নম্বরের কাছাকাছি প্রশ্ন থাকবে, 30 থেকে 40 নম্বর। তো এই দুটো চ্যাপ্টার তোমরা খুবই ভালোভাবে করবে এবং যে প্রশ্নগুলো আমি তোমাদের এখানে দিয়েছি এগুলো একদম সব খুব ভালোভাবে করে নেবে। বেশ, এইবার সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কি কি প্রশ্ন আসবে দেখো। সম্মিলিত জাতিপুঞ্জ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ কেন প্রতিষ্ঠা হয়, 2 নম্বরের প্রশ্ন। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়। নেক্সট, জাতিপুঞ্জের সনদে কটি নীতির উল্লেখ আছে। জাতিপুঞ্জের সনদে কটি নীতির উল্লেখ আছে, ইম্পর্টেন্ট আছে। বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত। বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত, ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত। জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত। এই বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত, পড়বে ভালো করে। জাতিপুঞ্জের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এটা খুবই ইম্পর্টেন্ট। জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। 7, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন এবং বর্তমান মহাসচিব কে। প্রথম মহাসচিব কে ছিলেন এবং বর্তমান মহাসচিব কে, এটা করবে। ইউএনওর পুরো কথা কি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনওর পুরো কথা, বা সম্মিলিত জাতিপুঞ্জ। লন্ডন ঘোষণাপত্র কি, ইম্পর্টেন্ট খুব। তারপরে 10 নম্বরে আছে আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার, 4টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার কি। 11 নম্বর ভিটো কি। ভিটো কি, তো ভিটোটা একটু বলে দিই। ভিটো হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য 5টা, মানে প্রধান বেশি ক্ষমতা 5টা। কি কি, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং চীন। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং চীন, এই 5টা দেশের হাতে জাতিপুঞ্জের প্রস্তাব, এই 5টা দেশের কাছে জাতিপুঞ্জের কোনো প্রস্তাব নাকচ করা বা বাতিল করার ক্ষমতা আছে। এই বিশেষ ক্ষমতাটাই ভিটো নামে পরিচিত। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কি। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কি। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজগুলো কি কি। একটা কাজ হচ্ছে বিশ্ব শান্তি রক্ষা করা। 13 নম্বর হচ্ছে অচ্ছি পরিষদ কি। অচ্ছি পরিষদ, এটাও ইম্পর্টেন্ট। অচ্ছি পরিষদ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর বিভিন্ন দেশগুলোকে স্বাধীন করে দেওয়া হয় যেগুলো পরাধীন ছিল। তবে তখন আফ্রিকার এমন কিছু কিছু দেশ ছিল যেগুলো স্বাধীন হওয়ার মতো তখন উপযুক্ত ছিল না, খুবই অনুন্নত ছিল। তো সেই দেশগুলোকে অচ্ছি পরিষদের আন্ডারে রাখা হয় এবং তাদেরকে স্বাধীনতা দেওয়ার মতো উপযুক্ত করে তোলার ব্যবস্থা নেওয়া হয়। 14 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত কটি শাখা বা সংস্থা রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত কটি সংস্থা বা শাখা রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে। তো সম্মিলিত জাতিপুঞ্জ থেকে এই প্রশ্নগুলো আছে, এই টোটাল 14টা প্রশ্ন আছে। বেশ, তো এই ছিল আজকের সাজেশন। তো আমি অনেক খেটে তোমাদের সাজেশনটা দিলাম। আশা করছি তোমাদের এই সাজেশন থেকে 80 থেকে 85 নম্বর তোমরা কমন পাবে। তো তোমরা ভালো করে এই প্রশ্নগুলো নোটস করে নিয়েছো এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে পড়ো এবং রিভিশন করো বারবার। আশা করছি তোমাদের ইতিহাস পরীক্ষা খুবই ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। এই সাজেশনটা তোমরা বন্ধুদের সাথে যত পারবে শেয়ার করো, তাহলে তাদেরও একটু উপকার হবে। আর শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।